বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খান নলেজ পয়েন্ট। তোমাদেরকে খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি এমডি আমান খান, লেকচারার ইন সোসিওলজি, দেওকলস বিএলএস কলেজ, বিশ্বনাথ, সিলেট। শিক্ষার্থীরা, আজকে আমাদের সামাজিক পরিসংখ্যানের ৮ নাম্বার ক্লাসটি করব ইনশাল্লাহ। দেখো, আজকে তোমরা ক্লাসের শুরুতেই যে নামটা দেখতে পাচ্ছ, যোজিত গড় বা গাণিতিক গড়। আমাদের এই অধ্যায় থেকে দ্বিতীয় পরিসংখ্যানের দ্বিতীয় অধ্যায়টা, ম্যাথের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা সবসময় এই অধ্যায়ের মধ্যে গড়, মধ্যমা, প্রচুরক থাকে। তো যোজিত গড় অনেক সময় আমাদের 4 মার্কে আসে, আবার 10 মার্কেও আসে, যোজিত গড় বা গাণিতিক গড়। তো আগে আমরা গড় তো আমরা সবাই জানি, গড় কাকে বলে। হ্যাঁ, আমরা সবগুলো যোগ দিয়ে মোট উপাত্ত যেটা মান দিয়ে আমরা ভাগ দিই সহজ কথায়। তো আমরা বিস্তারিত আলোচনা করব। তো যোজিত গড় আমরা দুই ধরনের করতে পারি। একটা প্রত্যক্ষ পদ্ধতি, যে পদ্ধতিটা আমরা সচরাচর করে থাকি সব সময় যে কোনো ম্যাথের ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। এই পদ্ধতিটা হচ্ছে যে অনেকগুলো মানের মধ্যে কোনো একটা মানকে ধরা যে এটা হইতে পারে গড়, কিংবা এর আশেপাশে কোনো একটা কিছু হইতে পারে, এরকম একটা অনুমান করা। তারপরে আমরা তোমার এটাকে প্রয়োগ করে তারপর সঠিক ফলাফলটা নিয়ে আসা। এটা দিয়ে বের করলে যে মানটা বের হবে, প্রত্যক্ষ পদ্ধতি দিয়ে, সংক্ষিপ্ত পদ্ধতি দিয়ে করলে একই মান বের হবে। তো আমরা দুইটা মানকে, একটা গণিতকে, এই দুইটা সূত্র প্রয়োগ করে আমরা দেখাবো কিভাবে করা যায়। দেখো, আমি প্রত্যক্ষ পদ্ধতির সূত্রগুলো এখানে দিয়ে রাখছি এবং সংক্ষিপ্ত পদ্ধতির যে সূত্রগুলো এগুলো এখানে দিয়ে রাখছি। আচ্ছা দেখো, এটা হচ্ছে সূত্র, এটাকে বলি আমরা এক্স বার। হ্যাঁ, গাণিতিক গড়, এটা সমান সমান, আমি কিন্তু সূত্রের ব্যাখ্যা দিয়ে রাখছি এবং আমাদের অবশ্যই কি করতে হয়, সূত্রের ব্যাখ্যা কিন্তু দেয়া লাগে, এটা তোমাদের মাথায় থাকতে হবে। পরীক্ষাতে আমাদেরকে অবশ্যই সূত্রের ব্যাখ্যা দেয়া লাগবেই। তো এটা হচ্ছে এক্স বার ইকুয়াল সামেশন এক্স, সামেশন মানে সমষ্টি, বাই এন, এটা হলো সূত্র। এখন এখানে কিন্তু দুইটা সূত্র। মূল কথা হচ্ছে এই যে এক্সটা, আর এর নিচে দেখো এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এক্স বাই এন। এখানে এফটা নাই, এখানে এফ আছে। মানে আমাদের অঙ্কে দুই ধরনের আছে, তো গণসংখ্যা সহ, মানে এক্স এর মান দেওয়া থাকে আর পাশাপাশি এফ হলো পরিমাণ দেওয়া থাকে। যে ধরো এক্স এ দেওয়া আছে 10, পাশাপাশি এফ এ দেওয়া আছে মনে করো 2, তাহলে বুঝতে হবে 10 দুইটা। তো এক্স হচ্ছে আমাদের উপাত্ত মান, আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে গণসংখ্যা কয়টা মান দেওয়া আছে এটা। তো যেসব অঙ্কের মধ্যে শুধু এক্স এর মানগুলো দেওয়া থাকবে এইসব অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা, আর যেসব অঙ্কের ক্ষেত্রে এক্স এর মানের পাশাপাশি গণসংখ্যার পরিমাপটা দেওয়া থাকবে, মানে এক্স এর মানের পরিমাপ দেওয়া থাকবে, এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করি। তো দেখো সূত্রের ব্যাখ্যাটা দেখো, এক্স বার ইকুয়াল টু গাণিতিক গড়, গাণিতিক গড়, এফ হচ্ছে গণসংখ্যা, আর এক্স হচ্ছে কি প্রতিটি চলক, আমাদের অনেকগুলো মান দেওয়া থাকে, প্রতিটা চলককে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। আর এই যে সামেশনটা, এটা হচ্ছে সমষ্টিবাচক চিহ্ন। আর এন হচ্ছে মোট উপাত্ত, কয়টা উপাত্ত আছে টোটাল মিলে কয়টা মান আছে, এটা আমরা এন দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রগুলো। সেম একটা অঙ্ককে আমরা এই সরি, এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, আর আমরা সেম এখানের একটা অঙ্ককে আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারি। তো দেখো, এখানে হচ্ছে কি এক্স বার ইকুয়াল টু এ, এই যে একের দূরে আমরা কল্পিত গড়, এ সমান সমান হচ্ছে কল্পিত গড় প্লাস সামেশন ডি বাই এন, এটা একটা সূত্র। দেখো এখানের মধ্যে জাস্ট যখন ওই যে এই সূত্রটার অবিকলই এটা, যখন এখানে গণসংখ্যা থাকবে না তখন সংক্ষিপ্ত পদ্ধতিতে আমাকে অঙ্কটা করতে বললে, তখন যখন গণসংখ্যা থাকবে না তখন আমি এই সূত্র দিয়ে করব। আর যখন গণসংখ্যা থাকবে তখন আমি এই সূত্র দিয়েও করতে পারবো, এটা দিয়েও করতে পারবো। তবে বেস্ট হচ্ছে এটা দিয়ে করা, এটা দিয়ে করার কোনো দরকার নাই। তবে আমি তোমাদের সুবিধার জন্য এটা দিয়ে দিছি। এখানে এখানে হচ্ছে সামেশন, এখানে এক্স বার ইকুয়াল টু
এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন এফ ডি বাই এন। সূত্র দেখো আমরা সূত্রের ব্যাখ্যাতে যাই। আর এটা হচ্ছে তো সি, তো আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে শ্রেণী ব্যবধান। আচ্ছা আমরা সূত্রের ব্যাখ্যাতে চলে যাই। দেখো এক্স বার তো আমরা জানি গাণিতিক গড়, এ হচ্ছে কল্পিত গড়। ওই যে আমি যে মানটা, অনেকগুলো মানের মধ্যে একটা মানকে আমি ধরবো যে এটা হইতে পারে গড়, তখন এটাকে আমি ধরবো এ দ্বারা। আর এফ তো গণসংখ্যা, যদি গণসংখ্যা থাকে তখন এফ এর ব্যবহার হবে। আর এটা তো সমষ্টিবাচক চিহ্ন সামেশন। সি হচ্ছে শ্রেণী ব্যবধান। আমরা যখন যদি এই সূত্রটা লিখি তখন আমার সি লাগবে। তারপর হচ্ছে ডি, এই যে এখানে ডি গুলো, এই যে ডি গুলো, এগুলো হচ্ছে বিচ্যুতি। ডি অর্থ ডিভ্যান্স থেকে ডি আসছে, মানে ডি সমান হচ্ছে প্রত্যেকটা উপাত্ত থেকে আমরা ওই যে কল্পিত গড় এ ধরবো, এ কে বিয়োগ দিব, দিয়ে যেটা পাবো এটাই সমান ডি হবে। আমরা অনেকগুলো উপাত্ত দেওয়া থাকবে, অনেকগুলো মান দেওয়া থাকবে, প্রত্যেকটা মান থেকে আমরা কল্পিত গড় এর বিয়োগ দিব, দিলে যা পাবো তাই হবে ডি। দেখো প্রতিটি উপাত্ত থেকে কল্পিত গড়ের পার্থক্য। তারপর আর এন হচ্ছে মোট উপাত্ত। হ্যাঁ, আমরা এই সূত্রগুলো দ্বারা আমাদের গাণিতিক গড় করব। হ্যাঁ, এখন আমরা গাণিতিক গড় কিভাবে করব আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। তবে শুরুতেই তোমাদের এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। তবে মুখস্থ বলতে বিষয় না, প্র্যাকটিস করতে হবে প্রচুর। চলো আমরা একটা ম্যাথের মাধ্যমে এটা সলভ করি। আচ্ছা শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো যে গাণিতিক গড় যে আমরা করব, আমাদের পরীক্ষাতে গড় সংক্রান্ত কি কি প্রশ্ন আসে, গাণিতিক গড়ের বা যোজিত গড়ের কোন কোন টাইপের প্রশ্ন আসে, আগে আগে এগুলো একটু আমরা বুঝে নিই। আমাদের এই তিন টাইপের প্রশ্ন আসে আমাদের পরীক্ষাতে। গাণিতিক গড় কিংবা যোজিত গড়ের যে প্রশ্নগুলো হয় আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষাতে, যে সামাজিক পরিসংখ্যানের যে প্রশ্নগুলো আসে, এই তিন টাইপের প্রশ্ন আসে। হ্যাঁ, তো বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছো, তোমাদের এই তিন টাইপের প্রশ্ন অবশ্যই এর বাইরে মানে প্রশ্ন থাকে না। দেখো এই যে এখানে গণসংখ্যা ছাড়া মানে কি, এখানের প্রত্যেকটা মান কিন্তু এক্স। ওই যে আমরা একটু আগে সূত্র ব্যাখ্যা করলাম, প্রত্যেকটা মানই এক্স। এখানে গণসংখ্যা নাই মানে কি এফ নাই। দেখো বলছি বিচ্ছিন্ন এবং অশ্রেণীকৃত চলক, এই চলকগুলো বিচ্ছিন্ন আকার আছে। এখানে ৮ একটাই, হ্যাঁ এখানে ০ একটাই, ১২ একটাই। এইখানে এই চলকগুলোকে আমরা বলি বিচ্ছিন্ন চলক। আচ্ছা আচ্ছা, তারপর বিচ্ছিন্ন আর অশ্রেণীকৃত চলক একই মানে কথা। তারপর দেখো এই ধরনের প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্ন আমাদের ৪ মার্কে আসে বিশেষ ক্ষেত্রে। তারপর এই যে প্রশ্নগুলো গণসংখ্যার বিচ্ছিন্ন বা অশ্রেণীকৃত চলক। আচ্ছা, এটাও এখানে গণসংখ্যা সহ, এটা ছিল কিন্তু গণসংখ্যা ছাড়া। আর এখানে কিন্তু গণসংখ্যা আছে, এই যে ছাত্রের সংখ্যা দেখতেছো এটা গণসংখ্যা। তো এখানে দেখো এরকম কিছু নাম্বার দেওয়া থাকবে, প্রাপ্ত নাম্বার দেওয়া থাকবে। আর এখানে যে এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে গণসংখ্যা। মানে এটাতে কি বোঝায় যে ১৫ এখানে আছে একটা, ২৫ আছে ৬টা, ৩৫ আছে ৮টা, ৪৫ আছে ১০টা, ৫৫ আছে ১৫টা, ৬৫ আছে ৮টা, ৭৫ আছে ৭টা, ৮৫ আছে ৩টা। এরকম হইতে পারে। একটা প্রশ্ন আসতে পারে যে নিম্নে কয়েকজন শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, এ থেকে একটা গাণিতিক গড় নির্ণয় করো। ধরো এগুলো প্রাপ্ত নাম্বার, ধরো কোন একটা বাংলা বিষয়ে এই নাম্বারগুলো পাইছে, ১৫ পাইছে একজনে, ২৫ পাইছে ৬ জনে, ৩৫ পাইছে ৮ জনে, ৪৫ পাইছে ১০ জনে, ৫৫ পাইছে ১৫ জনে, ৬৫ পাইছে ৮ জনে, ৭৫ পাইছে ৭ জনে, ৮৫ পাইছে ৩ জনে। এরকম একটা প্রশ্ন থাকতে পারে, বলতে পারে এটা দিয়ে কি করো, গাণিতিক গড় নির্ণয় করো। তারপর মানে এভারেজে কত পাইলো এটা নির্ণয় করো। তারপর এটা তো ২ নাম্বার টাইপ। আবার ৩ নাম্বার টাইপ দেখো, অবিচ্ছিন্ন বা শ্রেণীকৃত গণসংখ্যা নিবেশন। অবিচ্ছিন্ন এতক্ষণ ছিল কিন্তু বিচ্ছিন্ন, মানে এইরকম ১৫ ২৮ বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন বা শ্রেণীকৃত, এর মধ্যে কিন্তু শ্রেণী নাই। দেখো এই যে শ্রেণী ব্যবধান, এই যেগুলো শ্রেণী আমরা কিন্তু প্রথম অধ্যায়ের এই যে যখন গণসংখ্যা নিবেশন করি তখন কিন্তু আমরা শ্রেণী কি এগুলো বুঝতে পারছি। এখানে আছে ৫ থেকে ৯, ১০ থেকে ১৪, ১৫ থেকে ১৯, ২০ থেকে ২৪, ২৫ থেকে ২৯, ৩০ থেকে ৩৪। দেখো এখানে যদি আমরা চিন্তা করি যে ৫ থেকে ৯ পাইছে ১০ জনে,
হ্যাঁ, 5 থেকে 9 এটাকে যদি তুমি কোন নাম্বার মনে করো, কোন একটা ফলাফল মনে করো, তাহলে 5 থেকে 9 পাইছে, 5 থেকে 9 এর ভিতরে আছে 10 জন, 10 থেকে 14 এর ভিতরে আছে 12 জন, 15 থেকে 19 এর ভিতরে আছে 17 জন, 20 থেকে 24 এর ভিতরে আছে 11 জন, 25 থেকে 29 ভিতরে আছে 12 জন, 30 থেকে 34 এর ভিতরে আছে 15 জন। এগুলো হচ্ছে শ্রেণী ব্যবধান, আর এগুলো হচ্ছে গণসংখ্যা। এই 3 টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে। আমরা আজকে টাইপ 1 টা একটু আলোচনা করব ছোট করে, তারপরে আমরা টাইপ 2, টাইপ 3 আলোচনা করব। আচ্ছা, লক্ষ্য করো যে আমরা গণসংখ্যা ছাড়া যে বিচ্ছিন্ন ও অশ্রেণীকৃত চলকের একটা গড় নির্ণয় করব। আজকে আমরা প্রত্যক্ষ পদ্ধতিটাও করব এবং সংক্ষিপ্ত পদ্ধতিও করব। তো পরীক্ষার হলে এরকম প্রত্যক্ষ সংক্ষিপ্ত উল্লেখ থাকে না, তোমরা এই ক্ষেত্রে যে কোনো একটা করলে হবে, তবে এই ক্ষেত্রে প্রত্যক্ষটাই করবে। যদি পরীক্ষা হলে উল্লেখ করে দেয় তাহলে আমাকে যেটা উল্লেখ করবো এটা করতে হবে। তো এই অঙ্কটা দেখো, নিম্ন উপাত্ত থেকে একটা গাণিতিক গড় নির্ণয় করো, আমি এটা লিখে দিছি। হ্যাঁ, এটা গড়, এটা আমি প্রত্যক্ষ করব পুরো এবং সংক্ষিপ্ত পদ্ধতি করব। আমরা এরকম মান দেয়া থাকবে, নিম্নে সমাধান লিখে গাণিতিক গড় নির্ণয় সারণী। এটা যেহেতু সিঙ্গেল মান, সারণী করতে পারো নাও করতে পারো, তবে সারণী করলে ভালো দেখায়। প্রাপ্ত উপাত্ত, এই যে প্রত্যেকটা মানকে আমরা x দ্বারা প্রকাশ করি, আমরা শুরুতেই বলছি প্রাপ্ত উপাত্তকে x দ্বারা প্রকাশ করি। তারপর দেখো এখানে আমি মানগুলা বসাইছি, 8, 0, 12, এখানে হচ্ছে মাইনাসের 8, এখানে মাইনাসের 3, এখানে 7। তারপর দেখো এগুলো যদি আমরা যোগ দেই, তুমি কিন্তু লক্ষ্য রাখবে ক্যালকুলেটর ব্যবহার করার সময় এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এগুলো যুগগুলারে যেগুলো মানে যুগের সংখ্যা আর যেগুলো বিয়োগের সংখ্যা, এগুলা কিন্তু আলাদা আলাদা করতে হয়। হ্যাঁ, তো ক্যালকুলেটরে লিখলে চলে আসে 8 এবং 0 যোগ দিলে 8ই থাকে, আর এই 8 এবং 12 যোগ দিলে 20 হয়। 20 এবং 7 যুগের 7, হ্যাঁ, প্লাসের 7 7 যোগ দিলে 27 হয়। দেখো 27 এবং -8 এবং -3 হলে কি মাইনাস মাইনাস 11 হয়। তা আমরা যদি মাইনাস আমাদের যদি এখানে আমরা 27 থেকে -11 কে বিয়োগ দেই, তাহলে আমাদের কিন্তু 16 হয়। কেউ যদি ক্যালকুলেটর লক্ষ্য না করে সবগুলাকে যোগ দিয়ে শুরু করে তাহলে কিন্তু হবে না। যোগের গুলোকে একসাথে করব, বিয়োগের গুলো আলাদা করব। তো 8, 12 এবং 7 আমরা যোগ করলে পাই কত? 27 পেয়ে যাই। 27 থেকে 11 বিয়োগ করলে 8 এবং 3, মাইনাসের 8 মাইনাসের 3 11 হয়। 11 বিয়োগ করলে আমাদের মান বের হয় 16। তাহলে আমরা এই যে এগুলারে যোগ করছি এই কারণে এই চিহ্নটা বসাইছি। এটা হলো সমষ্টি চিহ্ন, মানে সবগুলা x সমান সমান 16 বের হইছে। তারপর দেখো আমি কিন্তু এটা টেবিলের পরে আমরা তখন সূত্রে চলে যাব, যে আমরা জানি। কেউ একটু এক্সট্রা লিখতে পারো, আমরা জানি যে গাণিতিক গড় নির্ণয় সারণী কথা, মানে বা আমরা জানি গাণিতিক গড় নির্ণয় সূত্র বলে এই কথাটা লিখতে পারো, যে আমরা জানি গাণিতিক গড় নির্ণয় সূত্র, এই কথাটা বলতে পারো। এখানে প্রত্যক্ষ পরোক্ষ কথা বলতে হবে না। যদি প্রশ্নে প্রত্যক্ষ বলে তখন এখানে প্রত্যক্ষ উল্লেখ করবে, প্রশ্নে যদি সংক্ষিপ্ত বলে তখন সংক্ষিপ্ত উল্লেখ করবে, না হলে এখানে কোনো কিছু উল্লেখ করার দরকার নাই। তো তারপর দেখো এই যে সূত্রটা আমি লিখলাম, x বার ইকুয়াল টু সামেশন x বাই n, অবশ্যই সূত্রের ব্যাখ্যা লাগবে, সূত্রের ব্যাখ্যা না দিলে 2 মার্কস কম পাবো। x বার কি গাণিতিক গড়, আর x হতে প্রত্যেকটি চলক বা উপাত্ত, আর এটা তো সমষ্টি চিহ্ন সামেশন, আর এটা তো n হইলো মোট উপাত্ত। আচ্ছা, এখন সামেশন x এর মান দেখো কোথায়, আমরা ওই সামেশন x সমান সমান 16, এই 16 বসাই দিছি। আচ্ছা, এখানে n এর মান, স্যার n এর মান কি, মানে n হচ্ছে কয়টা মান আছে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, 6টা সংখ্যা আছে। তাহলে n সমান সমান কত হবে? 6। n সমান সমান 6 হবে। অনেকে দেখা যায় তুমি এখানেও n সমান সমান 6 দিয়া মোট উপাত্ত কথা লিখতে পারো। অনেকেই দেখা যায় যে ওই সূত্রের ব্যাখ্যার মধ্যেই মানগুলা বসায় দেয়। এটা অ্যাজ ইউ উইশ। তো এখানে আমরা n পাইলাম কোত্থেকে? এখানে 6টা মান আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই কারণে n সমান সমান 6। 6 দ্বারা যদি আমরা 16 কে ভাগ দেই তাহলে আমাদের আসে 2.67 আসে। এখানে 3 4 দশমিকের পরে 3 4 ঘর আসতে পারে। আমরা 2 ঘর পর্যন্ত রাখবো। আর অবশ্যই প্রায় কথাটা লিখবো। হ্যাঁ? তো এখানে আমাদের মান বেড়েছে কত? 2.67 আমরা লিখবো। সুতরাং নির্ণেয় গাণিতিক গড় 2.67 প্রায়। এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতির সূত্র। এরপর আমরা সংক্ষিপ্ত পদ্ধতি দিয়ে এই মানটা দেখাবো। উত্তর একই হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে আমাদের আগেরই মানটা দেওয়া আছে। এখন আমরা করব এটাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে করব। তো আমরা সমাধান লিখে গাণিতিক গড় নির্ণয় সারণী আমরা এই মানগুলো বসাই দিলাম, যে x এর প্রত্যেকটা মান বসাই দিলাম এখানে। গত ইওতে কিন্তু আমরা এই যে
সামেশন এক্স মানে এগুলো যোগ করছিলাম, এখন কিন্তু এইগুলো যোগ করবো না। কারণ কেন করবো না, এখানে সামেশন ডি, সামেশন এক্স নাই, তাহলে আমাকে ডি এর মান বের করতে হবে কিন্তু। আচ্ছা, আমরা এই মানগুলো বসাবো। বসানোর পরে আমরা কিন্তু আগে থেকেই জানি যে এই পদ্ধতিতে আমার এই সূত্রটা ব্যবহার করতে হবে, এটা তো আমরা আগে থেকেই কিন্তু জানি। তখন আমি আগে থেকে জানলে আমাকে এখানে যেহেতু আমি জানি, তাহলে আমাকে কি কি আছে বের করতে হবে। তোমরা যেহেতু আমাদের টেবিলটা আগে লিখতে হয়, সূত্রটা পরে লিখতে হয়, তোমরা কি করতে মানে করবে, আগে টেবিলটা লিখে নিবে। লিখার পরে এরকম রো কলাম সব দিয়ে নিচে সূত্রটা বসাই দিবে। কারণ সূত্রটা চোখে থাকলে অনেক তখন এই টেবিলটা লিখতে সুবিধা হয়। তোমরা এর রু গুলো করে ফেলবে। রু গুলো কয়টা রু লাগে এটা তো তোমরা বুঝোই। কারণ এখানে মান দেওয়া আছে কয়টা, ৬টা। তাইলে তোমার রু লাগবে, তোমাদের এখানে রু লাগবে ৮টা। কারণ উপরে লিখার জন্য আর নিচে মুট করার জন্য। তাইলে তোমরা যতটা মান দেয়া থাকবে তার ২টা বেশি রু করবে। তো এখানে ৮টা রু করে নিচে খাতার মধ্যে এই সূত্র লিখে নিবে। তাইলে এই সূত্র যখন দেখবে তখন তোমার এই সারণীর এই কলামগুলোর মধ্যে লিখতে তোমার সুবিধা হবে। তো এখন আমরা তো জানি ডি এর মান, ডি এর সমান সমান কে এক্স মাইনাস এ। কারণ এই সূত্র লেখার পরে তো এখানে তোমরা সূত্রের ব্যাখ্যা দেওয়া লাগবে অবশ্যই। সূত্রের ব্যাখ্যা না দিলে কিন্তু তোমরা ২ মার্কস কম পাবে। তো এখানে দেখো সূত্রটা ধরো আমি সূত্র লিখলাম। সূত্র লিখার পরে এখানে এক্স বার ইকুয়াল টু সমান সমান গাণিতিক গড়, এ হচ্ছে কল্পিত গড়। কারণ আমরা সংক্ষিপ্ত পদ্ধতির মূলই হচ্ছে কি এখানে এ ঢুকে গেছে, এ হচ্ছে কল্পিত গড়। মানে আমরা এখানের কোনো একটা মানকে আন্দাজ করে ধরবো যে এটা হইতে পারে গড়, এভারেজ মান এটা হইতে পারে। এরকম একটা ধরবো। আর এটা তো সমষ্টি চিহ্ন। আর সি হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান এখানে প্রয়োজন নাই, এখানে সি এর মান লেখার দরকার নেই, এখানে সিটা না লিখলেও চলবে। তারপরে ডি সমান সমান বিচ্যুতি। এই যে ডি সমান সমান কি, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ ডি সমান সমান। তারপরে এন তো আমরা মুটুপাত্র, এখানে যেহেতু ৬টা মান আছে, এন সমান সমান ৬ এখানে লিখে দিছি আমি। তো তারপরে আমরা মূল প্রশ্নে চলে যাই। দেখো আগে এখানে আমি যে ডি লিখলাম, ডি সমান সমান এক্স মাইনাস এ। এখন এ আমি এখানের যে কোনো একটাকে আমি এ ধরতে পারি। ৮ থেকে ৭ পর্যন্ত যে কোনো মানকে এক ধরতে তুমি এ ধরতে পারো, মানে কল্পিত গড় ধরতে পারো। উত্তর একই হবে। ৮ কে ধরলে উত্তর যা বেরোবে, তুমি যদি -৮ কে ধরো উত্তর একই হবে। তুমি যদি 12 কে ধরো বা 7 কে ধরো উত্তর একই হবে। উত্তরের কোনো ভিন্নতা ঘটবে না। আমি সুবিধার জন্য প্রথমটাকে ধরছি যে গড়। আমি ধরলাম এটা আন্দাজ করলাম, মানে এ সমান সমান ৮, মানে কল্পিত গড় হইতে পারে ৮ হইতে পারে। আমি এটা ধরলাম। এখন আমার যে কাজ, এখন আমি এই প্রত্যেকটা ডি এর মান বের করব। তো আমরা জানি ডি সমান সমান এক্স মাইনাস এ, প্রত্যেকটা এক্স থেকে এ কে বিয়োগ দিব। প্রত্যেকটা এক্স থেকে। এখানে এখানে এক্স এর মান কত, ৮। এই ৮ থেকে এর মান ৮, ওই যেটাকে আমি ধরছি ৮, এটাকে বিয়োগ দিব। ৮ থেকে ৮ কে বিয়োগ দিলে কত, ০। আচ্ছা, তারপর আছে ০। এই ০ থেকে আবার কাকে বিয়োগ দিব, কল্পিত গড় এ সমান সমান ৮ কে বিয়োগ দিব। ০ থেকে ৮ কে বিয়োগ দিলে উত্তর বের হয় -৮। তারপর ১২ থেকে আমি ৮ কে কল্পিত গড় ৮ কে বিয়োগ দিব। দিলে বের হয় কত, ৪। আচ্ছা। আবার -৮ থেকে আমি আবার -৮ বিয়োগ, আমি আবার বিয়োগ দিব ৮। -৮ দিয়ে তুমি যদি বিয়োগ আবার ৮ দাও তাহলে -16 বা ১৬, মাইনাসের ১৬ হয়ে যাবে। তারপর -3 থেকে যদি আবার তুমি ৮ বিয়োগ দিতে চাও তাহলে ও হবে কি -11 হবে। এগুলো কিন্তু সেনসিটিভ। এই ক্যালকুলেটরে লিখলে এই মানগুলো আসবে। তারপরে ৭ থেকে যদি তুমি যদি মানে ৮ কে মাইনাস করো তাহলে বের হয় আমাদের -1 হয়। এখন এগুলাকে যদি তুমি যোগ করো, ধরো আমরা যোগ করি এখানে, এটা -৮। আমি যুগেরটা পরে আনতেছি। এটা -৮, এটা -১৬। -১৬ এবং -৮ হতে -২৪। আচ্ছা। তারপর -২৪ আর -১১ যদি আনি তাহলে কত হয়? -৩৫। তারপর -১ আছে, -৩৬। -৩৬ থেকে যদি আমি এই ৪ কে ই করে যোগ দেই, -36 প্লাস 4, তুমি ক্যালকুলেটর লিখো, দেখলে তখন কি আসবে, -32 আসবে। উত্তর হবে -32। এটা কিন্তু সেনসিটিভ, এখানে অনেকে ভুল করে, -32। এখন আমরা লিখবো যে আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়, যদি প্রশ্নের সংক্ষিপ্ত পদ্ধতি উল্লেখ করে, নাহলে তো তোমরা আগে নিয়মই করবে। দেখো এই সূত্রটা লিখলাম, সূত্রের ব্যাখ্যা অবশ্যই দিব। তারপর এ সমান সমান কত ধরছি, ৮। এই দেখো আমি এখানে ৮ বসাই দিয়েছি। আচ্ছা। তারপরে সামেশন ডি এর মান কত, -32। এই যে -32 বা 32 বসাই দিলাম। এখন এন এর মান কত, ৬। কারণ কয়টা মান আছে, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা, ৬ আছে, এন সমান সমান ৬, আমি ৬ লিখবো। এখন ৬ দ্বারা যদি আমি -32 কে ভাগ করি, তোমরা ভাগ করবে, তাহলে তোমার আসবে কি, -৫.33। আচ্ছা, এটা তো মাইনাসের,
আর এখানে প্লাসের চিহ্ন। মাইনাসের আর প্লাসে এটা কিন্তু মধ্যে ব্র্যাকেট থাকার কারণে গুণ বুঝায়। তো প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হয়। তাহলে আমরা এখানে কি হবে, ৮ সমান সমান মাইনাস ৫.৩৩। আমি যদি ৮ থেকে ৫.৩৩ যদি আমি বিয়োগ করি তাহলে আমার উত্তরটা হয় ২.৬৭ প্রায়। দেখো উত্তর কিন্তু একই বের হইছে। আগেরটারও বের হইছিল ইয়েতে প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদের ২.৬৭, এখানেও কিন্তু আমাদের বের হইছে দেখো ২.৬৭। তাহলে এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, আর ওইটা করছি আমরা প্রত্যক্ষ পদ্ধতি। অবশ্যই তোমাদের পরীক্ষার হলে যদি কোনো কিছু না থাকে তোমরা আগের নিয়মটাই করবে, ইয়েতে প্রত্যক্ষ পদ্ধতি, আর প্রশ্নে বলে দে যেটা বলে দেয় ওইটা করবে। সংক্ষিপ্ত বললে সংক্ষিপ্ত, প্রত্যক্ষ বললে প্রত্যক্ষ। শিক্ষার্থীরা এই গণিতগুলো একটু মনোযোগ সহকারে দেখবে, খুবই সহজ। একটু মনোযোগ সহকারে দেখলেই অনেকটা ইজি লাগবে। এবং পরিসংখ্যানে একটা সাবজেক্ট যেটাতে তুমি আহ মানে প্লাস তোলা সম্ভব, মানে একদম অনায়াসে, সহজ কথা একদম সহজভাবেই এখানে প্লাস তোলা সম্ভব। এবং কেউ যদি আমার ভিডিওগুলো তোমরা দেখো এবং বারবার এগুলো একটু রিহার্সাল করো, অন্য একটা ম্যাথ লিখে লিখে এগুলো প্র্যাকটিস করো, আমি আশা করি ইনশাল্লাহ তোমরা আমার ভিডিওগুলো দেখার মাধ্যমেই তোমরা প্লাস পাবে। এবং তোমরা প্লাস পাইলেই আমি যে কষ্ট করে ভিডিওগুলো করছি এটা আমার কাছে একটু আহ শান্তি লাগবে, ভাল লাগবে, এটাই। জাস্ট নিজে একটা বিষয় জানি তোমাদেরকে জানানোর জন্য ভিডিওগুলো করা। যদি তোমরা মনে করো ভিডিওটা দেখে তোমার ভাল লাগছে, উপকার পাইছো, এটা তোমার বন্ধুদের মাধ্যমে কাছে একটু শেয়ার করে দিবে। কারণ তুমি জানলে, আরেকজন জানলে তো তোমার লস হবে না। জ্ঞান কখনো এটাকে ধরে রাখলে লাভ হয় না। এটাকে জানিয়ে দিবে। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসের জন্য, এবং একটু শেয়ার করে দিবে যেন অন্যরা এটা দেখে উপকার পাইতে পারে। তো আমরা আজকে ৮ নাম্বার ক্লাস করলাম। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে নবম ক্লাসগুলো করব। ওই ক্লাসে আমরা এই গড়ের যে আরো ২ টা মানে পদ্ধতি, আরো ২ টা যে ম্যাথ আছে। আজকে তো আমরা ৩ ধরনের ম্যাথ দেখালাম, যে ৩ ধরনের ম্যাথের এক ধরনের আমরা ১ নাম্বার ম্যাথটা করছি আজকে এই সূত্র দ্বারা। আরো যে ২ ধরনের আছে আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।